রাগিনী দেবীর বৌমা লতা বাড়ির বাইরে এক ঠেলাওয়ালার কাছ থেকে সবজি কিনছিল। আরে বাপরে, পটল 160 টাকা কেজি। আরে দাদা, পটল তো অর্ধেক মানুষ খায় না, তাও এত দাম। আমাদের বাড়িতে রান্না করলে তো ছেলে মেয়েরা ছুঁয়েও দেখবে না। যদি খায় না আপনি তাহলে নিচ্ছেন কেন? অন্য কিছু নিন, এখানে তো সবজির অভাব নেই। হ্যাঁ, সবজির তো অভাব নেই, কিন্তু দাম শুনে তো মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা। সামান্য পটল নাকি 160 টাকা কেজি। আরে আমরা কিছুদিন আগেই তো 20 টাকা কেজি পটল কিনে খেয়েছি। দেখুন দিদি, আপনি নিতে হলে নিন, নাহলে আমাকে ছেড়ে দিন। কাল সকাল আমাকে দাঁড় করিয়ে 2.5 ঘন্টা ধরে সবজির দাম করি, আর আপনি তারপরে 250 সবজি কিনে নিয়ে যাবেন। এই এলাকায় আমার অনেকই খদ্দের হয়, শুধু শুধু আমাকে এইভাবে সময় নষ্ট করাবেন না। তোমার মতো লোকের কাছ থেকে কে আবার সবজি নেবে? তোমার মুখের যা ছিরি! একে তো এত দামে সবজি বিক্রি করবে, তার উপরে কথা দেখো না। দাও 250 ঢ্যাঁড়স দাও, আমার অনেক কাজ পড়ে আছে। শুধু শুধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট হয়ে গেল। লতা 250 ঢ্যাঁড়স নিয়ে বাড়ি ফিরে যায়। এরপর রান্না বান্না করে সবাইকে খেতে দেয়। খাবার টেবিলে বসে লতার মেয়ে রূপা বলে, মা, তুমি আবার আজকে ঢ্যাঁড়স রান্না করেছো? এই তো কালকেও ঢ্যাঁড়স ভাজা খেলাম। এই রোজ রোজ ঢ্যাঁড়স খেতে ভালো লাগে না মা। কালকে ঢ্যাঁড়স ভাজা খেয়েছিলিস, আর এটা তো চচ্চড়ি। দুটো খাবারের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। চুপচাপ খেয়ে উঠে পড়। বৌমা, তুমি কেন ওকে বকছো বলো তো? রোজ রোজ না সত্যি ভালো লাগে না। আমরা বয়স্করাই কি রোজ একই তরকারি খেতে পারি বলো? ও তো বাচ্চা, ও আর কি এসব বোঝে? না বুঝলে আমি কি করব বলুন? আপনার ছেলে সংসার খরচে যা টাকা দেয় তা দিয়েই তো আমাকে সবকিছু মেনটেন করতে হয়। রোজ রোজ তো আমি আর চিকেন মটন করে খাওয়াতে পারি না। না, এই টাকার মধ্যে আমাকে সারা মাস টেনে টুনে চালাতে হয়। তার উপরে এই মাসে আমাদের ঘরের পাখাটাও খারাপ হয়ে গেল, মিস্ত্রি এসে সারিয়ে গেল। ওর জন্য আবার এক্সট্রা টাকা খরচ বেড়ে গেল। জানি না বাকি দিনগুলো কিভাবে কাটাবো। সবই জানি মা, আজকালকার দিনে যে কি হারে সব জিনিসের দাম বাড়ছে, সাধারণ মানুষ খাবে কি আর জমাবে কি করে? ওষুধপত্রের দাম, সবজির দাম, বইপত্র, জামা কাপড় সব কিছু একদম হাতের বাইরে চলে যাচ্ছে। আর আমরা মধ্যবিত্তরাই তো পড়ে পড়ে মার খাচ্ছি। না আমরা কারোর কাছে হাত পাততে পারি, আর না মন খুলে খরচ করতে পারি। অহনা দেবী তার ছোট ছেলে যিশু, বৌমা লতা ও নাতনি রূপার সঙ্গে বসবাস করত। যিশু একটি কোম্পানিতে কাজ করত। মোটামুটি মাইনের একটি চাকরি এবং মোটামুটি ভাবে জীবন কেটে যেত। কিন্তু দিনের পর দিন এই মূল্যবৃদ্ধির জ্বালায় তারা অস্থির হয়ে পড়েছিল। তার উপরে চাকরিজীবীদের মাইনেও ফিক্সড থাকে। খরচের সঙ্গে তাল মেলাতে তাদের সব সময় ভোগান্তিতে পড়তে হয়। যিশু খাবারের টেবিলে বসতে বসতে বলে, তাড়াতাড়ি খাবারটা দাও। আজকের খবরের কাগজটা কোথায়? আমি কতবার বলেছি না যে আমার খাওয়ার সময় খবরের কাগজটা আমার সামনে রেখে দেবে? বাবা শোন না, খবরের কাগজওয়ালা আজকে খবরের কাগজ দিয়ে যায়নি। গত মাসে টাকাটা দেওয়া হয়নি, তাই মনে হয় আজ থেকে বন্ধ করে দিয়েছে। টাকা দেওয়া হয়নি মানে? আমি তো সমস্ত টাকা গুছিয়ে গুছিয়ে লতার হাতে দিয়ে দিয়েছি। লতা, তুমি কাগজওয়ালাকে টাকা দাওনি? কিভাবে দেব? তুমি জানো না এই মাসে কত এক্সট্রা টাকা খরচ হয়ে গেছে? পাখার জন্য 1000 টাকা লেগেছে। এই যে তোমার মেয়ে 1 মাস থেকে ক্যারাটে শিখছে, তার ওখানে 600 টাকা লাগে। আমি কি করে হিসাব করে খরচ করব তুমি বলো তো? যিশু আর কিছু না বলেই রুটি সবজি খেতে শুরু করে। দুবার খেয়ে বলে, এর টেস্টটা তো একেবারে বুড়ো। এরকম বুড়ো বুড়ো সবজি কেন এরটুকু টেস্টে নেই। এই বুড়ো ঢ্যাঁড়সটাও না 120 টাকা কেজি। আমি কি আর এমনি এমনি বলছি? বাজারে আগুন ধরে গেছে। এবার থেকে তো মনে হচ্ছে ডাল আর রুটি খেয়ে আমাদেরকে থাকতে হবে। খাওয়া দাওয়া শেষ করে যিশু নিজের ঘরে গিয়ে ব্যাগ গুছিয়ে বেরোবে। এমন সময় লতা বলে, শোনো না, এখনো তো মাস শেষ হতে এখনো 1 সপ্তাহ বাকি আছে। তুমি প্লিজ এটিএম থেকে কিছু টাকা তুলে আনবে। আমার কাছে না সংসার খরচের একটাও টাকা নেই। মানে মাসের টাকা শেষ করে ফেলেছো? আচ্ছা তুমি কি মনে করো বলো তো, এটিএম মানে কি টাকার গাছ আছে যে আমি নাড়াবো আর ঝনঝন করে টাকা পড়বে? আরে বাবা, অ্যাকাউন্টে টাকা থাকলে তবেই না এটিএম থেকে টাকা বের করতে পারবে। আচ্ছা তুমি কি ভাবছো যে আমি সব টাকা নিয়ে নিজের উপরে খরচ করে ফেলছি? সংসারে এতগুলো মানুষ, এখন তো মাও আমাদের সংসারে থাকে। এখন বাবা বড়দার সঙ্গে আছে বলে তাই। কয়েকদিন পর যখন গ্রাম থেকে বাবাও চলে আসবে, তখন তুমি কি করে সামলাবে শুনি? এখন আমি অফিসের জন্য বের হচ্ছি, তোমার এইসব গল্প এখন শুনতে পারবো না। কবাটে 2000 টাকা রাখা আছে, ওটা নিয়ে নাও। এই বলে বিরক্ত মুখে যিশু সেখান থেকে বেরিয়ে পড়ে। লতাও অসন্তুষ্ট হয়ে বাড়ির কাজকর্ম করতে থাকে। তার মাথা সারাক্ষণ হিসেব নিকেশ, সংসার খরচ এসবেই ব্যস্ত ছিল। এমন সময় তার ফোনে তার অনেক দিনের বান্ধবী লতিকা ফোন করে। হ্যালো, কে কে কি রে? আমি লতিকা। আমাকে ভুলে গেলি তুই? ও তুই? আরে না না, আসলে আমার মাথাটা না এমন গন্ডগোল হয়ে আছে, ফোনের স্ক্রিনে তোর নামটাও ভালো করে দেখতে পাইনি রে।
মাথা গন্ডগোল হয়ে আছে মানে? আমাকে বল কি হয়েছে। দেখ, ফ্রেন্ডদের সঙ্গে না সবকিছু শেয়ার করতে হয়, তাহলে কিছু না কিছু একটা সমস্যার সমাধান বেরিয়ে যায়। তোকে তো আমি সবকিছুই বলি, আমাদের মতো মিডিল ক্লাস মানুষদের জীবনে টাকা পয়সা ছাড়া আর কিসের সমস্যা বলতো? ছেলে মেয়েদের স্কুলের ফিস, শাশুড়ির ওষুধ, দুধওয়ালা, ইলেকট্রিক বিল, গ্যাস, সবকিছু করতে করতে শেষে হাতে 2-2.5 হাজার টাকা করে বাঁচে। সারা মাসের সবজি খরচ তাতে কুলায় না, তার উপরে একটা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি পড়ে গেলে তো আর দেখতেই নেই। বাকি দিনগুলো যে কিভাবে কাটবে এই চিন্তায় রাতে ঘুম উড়ে যায় জানিস। হ্যাঁ, কথাটা তুই ঠিকই বলেছিস, জিনিসপত্রের দাম তো একেবারে আকাশ ছোঁয়া। তবে না তো কি, আজ সকালেই তো খেতে বসে সমস্যা শুরু হয়ে গেল। এই রোজ রোজ ঢেঁড়স সবার ভালো লাগে না, কিন্তু আমি বা কি করতে পারি বলতো? আমি সস্তায় যেটা পাবো সেটাই তো রান্না করব। দেখ, তোর এই সমস্যার না একটা সমাধান আমার কাছে আছে। আমি গত 2 বছর ধরে আমার বাড়ির সামনের বাগানটুকিতে বিভিন্ন রকমের সবজি লাগাচ্ছি। সারা বছরের সবজি বাগান থেকেই তুলে নিই, এতে করে আমি ফ্রেশ সবজিও পাচ্ছি, তার উপরে সারা মাসের সবজির টাকাটাও বেঁচে যাচ্ছে। আর মাঝে মাঝে তো আশেপাশে সবাই এসে একটু একটু করে সবজি কিনেই নিয়ে যায়, সেই টাকা দিয়ে আবার বীজ কেনা, সার কেনা, এগুলো হয়ে যায়। তুই আবার এসব চাষবাস কবে শিখলি রে? সারা জীবন তো শহরে পড়াশোনা করেছিলিস। আরে এইসব সবজি ফলাতে গেলে চাষবাস শিখতে হয় না রে, আজকাল ইউটিউবে সবকিছু শেখাচ্ছে। আমি তো কয়েকটা চ্যানেল ফলো করে রেখেছি, ওখান থেকেই সবকিছু শিখে তারপর বাগান শুরু করেছি। দাঁড়া, আমি তোকে লিঙ্কটা পাঠাবো, তুই দেখিস কেমন। ও তাই নাকি? তাই এটা তো বেশ দারুণ ব্যাপার, কিন্তু আমার বাড়ির সামনে তো কোনো বাগান নেই, সামনে খোলা জায়গাও নেই, আমি আর কোথায় এসব গাছপালা লাগাবো? জায়গা না থাকলে তো গাছপালা সত্যি লাগানো যাবে না। খুব জোর বাড়ির গায়েতে একটা লাউ গাছ লাগাতে পারিস। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, তুই আমাকে ইউটিউবের লিঙ্কটা পাঠিয়ে দে। ফোন রাখার পর লতা ইউটিউবে সারাদিন বসে বসে বাগান তৈরির ভিডিও দেখে। এইসব দেখে তার মন খুব খুশি হয়ে যায়। আরে এখানে তো দেখাচ্ছে বাড়ির ছাদেও কত সুন্দরভাবে বাগান তৈরি করা যায়। আমাদের বাড়িতে তো ছাদে বেশ কিছুটা জায়গা পাওয়া যাবে, তাহলে আমি ওখানেই বাগান তৈরি করব। এবার তো সংসার আমি অর্ধেক করেই ছাড়বো। সন্ধ্যাবেলা যিশু অফিস থেকে ফিরে এলে লতা হাসি মুখে তার কাছে যায় আর বলে, শুনছো, আমি না একটা দারুণ আইডিয়া বার করেছি। এবার থেকে তোমাকে সংসার খরচে বেশি দিতে হবে না, কম টাকাতেই আমি সবকিছু ম্যানেজ করে নেব। কিন্তু তার আগে 1 মাস আমাকে একটু হেল্প করতে হবে। হেল্প করতে হবে? কিসের হেল্প? আমি ভাবছিলাম ছাদে একটা কিচেন গার্ডেন তৈরি করব। এই ধরো একটু শাকসবজি, কিছু ফল, এইভাবেই সারা বছরের শাকসবজিগুলো আমরা ফ্রিতে পেয়ে যাব, আর তোমার এইসব খরচগুলো কমেও যাবে। আইডিয়াটা খারাপ না, কিন্তু তুমি কি এসব পারবে? তুমি তো এর আগে কখনোই গাছপালা লাগাওনি। আমি সব পারবো, বাগান তৈরি করা খুব ইজি ব্যাপার। সময় অনেকটা লাগে ঠিকই, তবে খরচ বাঁচানোর জন্য আমাকে তো এটুকু করতেই হবে। ঠিক আছে, তোমার যখন তাই ইচ্ছা হয় তাহলে তুমি তাই করো, আর আমার কি হেল্প লাগবে সেটা আমায় বলে দাও, আমি করে দেবো। এই শোনো, তুমি না এই কদিন একটু কিপটেমোটা বন্ধ করো, আমাকে 5,000 টাকা ধার দাও না গো, কারণ ওই টাকাটা দিয়ে আমাকে মাটি, টব আরো অন্যান্য সামগ্রী কিনতে হবে। ঠিক আছে, আমি কালকেই টাকা তুলে আনবো, আর তোমার যা যা দরকার বাগান থেকে কিনে নেবে। 2 দিন পরে লতা সবকিছু সরঞ্জাম জোগাড় করে ফেলে এবং পুরো দমে কিচেন গার্ডেন তৈরিতে মনোযোগ দেয়। সারা দিন রাত পরিশ্রম করে সে সারা ছাদ ভর্তি করে মাটি তৈরি করে ফেলে এবং টবেতে সেগুলোকে সুন্দর করে ভরে দেয়। এরপর ছিল চারা গাছ কেনার পালা। কিছু বীজ ও কিছু চারা গাছ কিনে সে রোপণ করে। এরপরও তার কাছে খানিকটা বীজ ও চারা গাছ রয়ে যায়। তখন সে তার স্বামীর কাছে গিয়ে বলে, শুনছো, আমাদের বারান্দার সামনের দিকটা তো অনেকটা ফাঁকা আছে গো, ওখানে এমনিতেও তো কিছু কাজ হয় না, আর গ্যারেজটাও তো শুধু শুধু জায়গা জুড়ে পড়ে আছে। আমি বলছিলাম ওই দুটো জায়গা আমি ব্যবহার করব। বারান্দায় তো বিকালে একটু বসা হয়, ওখানে যদি গাছপালা ভর্তি করে দাও তাহলে আমরা বসবো কোথায়? আর গ্যারেজে তো আমার গাড়ি আর বাইক থাকে, সেখানে আবার কি করে গাছপালা লাগাবে? তুমি এমন ভাবে বলছো যেন আমি আম, জাম, বট, অশ্বত্থ এসব গাছ লাগাচ্ছি। আরে বাবা, ছোট ছোট সবজি গাছই তো লাগাবো, যাতে করে তোমাদের একটু অসুবিধাটা কমে। গ্যারেজে তোমার গাড়ি থাকে সেটা আমি জানি, কিন্তু গাড়িটা এখন সামনের দিকে পার্কিং এও তো রাখা যেতে পারে নাকি? ওই জায়গাটা আমার চাই। আমি শুধু শুধু চারা গাছগুলো আর দানাগুলোকে নষ্ট করতে পারবো না। তুমি তাড়াতাড়ি ওখানে গ্যারেজটা ভাঙার ব্যবস্থা করো। তোমার সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গিয়েছে, তৈরি গ্যারেজটা আমাকে ভাঙতে বলছো? আমি জানতাম তুমি সব কাজে আমাকে বাধা দাও। আমি তোমাকে যতই সাহায্য করার চেষ্টা করি, তুমি তো আমাকে পিছু টান দেবেই। আমি তোমার কথা ভাবছি আর তুমি শুধুমাত্র নিজের কথা ভাবছো। আরে বাবা, এতে কান্নাকাটির কি আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যেমন চাও তেমনই হবে। আমি কালকে মিস্ত্রি রেখে গ্যারেজ ভাঙার ব্যবস্থা করব। পরের দিন 3-4 জন মিস্ত্রি এসে লতার বাড়ির গ্যারেজ ভাঙতে শুরু করে। এসব দেখে অহনা দেবী বলেন, বৌমা, এসব কি শুরু করেছো তোমরা?
বাগানে চাষবাস করা মুখের কথা নয়। তোমার শ্বশুর মশাই সারা জীবনে গ্রাম থেকে এসব করে অভ্যস্ত। তুমি তো তাকে একবার জিজ্ঞেস করতে পারতে, এভাবে হুটহাট করে ডিসিশন নিয়ে ঘর বাড়ি ভাঙচুর শুরু করেছো কেন তুমি? তাছাড়া এই শহরের পাথরের মাটিতে কি সহজে গাছপালা হতে চায়? মা আগে আপনি দেখুন জিনিসটা কি হচ্ছে। আপনি তো আপনার ছেলের মতোই আমাকে সব কাজে বাধা দেন। এখন আপনার মনে হচ্ছে যে আমি ঘর বাড়ি ভেঙে টাকা পয়সা নষ্ট করছি, কিন্তু সত্যি সত্যি যখন দুবেলা ফ্রেশ সবজি পাবেন আর আঙুল চেটেপুটে খাবেন, তখন তো বেশ মনে হবে আমার বৌমা কত ভালো কাজ করেছে। তোমার যা মনে হচ্ছে তুমি তাই করো, তবে আমি কথা বলে দিচ্ছি, গাছপালা লাগানো আর ফসল ফলানো এক ব্যাপার নয়। এর জন্য না দক্ষ অভিজ্ঞ হাতের প্রয়োজন হয়। শাশুড়ির কথা শুনে লতা মনে মনে খুবই বিরক্ত হয়, আর সে মনে মনে বলে, হ্যাঁ আপনার তো শুধু মনেই হয় যে শ্বশুরমশাই একাই সব কাজ পারেন। আমিও দেখিয়ে দেব কত ভালো সবজি ফলাতে পারি আমি। সবজি লাগানো হয়ে গেলে প্রায় 1 মাস কেটে যায়। লতা তার মাঝে প্রায় আরো 10,000 টাকা নিয়ে সার, কীট এবং আরো অন্যান্য জিনিসপত্র কিনে বাগানের জন্য খরচ করে। 1 মাস পর গাছগুলো বেশ তেজ হয়ে বাড়তে থাকে। এইসব দেখে লতার মনে মনে খুব গর্ব হয়। একদিন দুদিন করে করে আরো 1 মাস কেটে যায়। গাছগুলো যে হারে বাড়তে থাকে সে হারে তার মধ্যে ফল আসে না। দিন এগোতে থাকে কিন্তু গাছের ফলের কোনো চিহ্ন থাকে না। একদিন যিশু ঘরে বসে বসে কাজ করছিল। হঠাৎ তার নজর সিলিং এর উপরে যায়। লতা, মা তাড়াতাড়ি এখানে এসো, দেখো কি হয়ে গেছে। বাড়ির এদিকে তো পুরো ড্যাম্প হয়ে গিয়েছে। আমি তো বলেইছিলাম বাড়ির ছাদে বাগান করলে বাড়ি ড্যামেজ হয়ে যাবে। বৌমা তো আমার কোনো কথা শোনেনি। এবার তোরা বোঝ। হে বাবা, বাড়িতে যে এত নোনা ধরে যাবে আমি তো বুঝতে পারিনি। রোজ ছাদে জল দিচ্ছি, সেজন্যই মনে হয় জলগুলো শুষে নিয়ে এই অবস্থা হচ্ছে। তোমার এই উল্টোপাল্টা শখের জন্য না আমার এই এত কষ্টের বাড়িটা নষ্ট হয়ে যাচ্ছে। এই মাস আগে তোমাকে সবজির জন্য যা টাকা দিয়েছি ওতে আমার হেসে গেলে 4 মাসের সবজি কেনা হয়ে যেত। তুমি এতদিনে যে সবজির গাছ লাগিয়েছো তা থেকে তুমি কটা সবজি রান্না করেছো শুনি? বৌমা, আমি তোমাকে চাষ করতে বারণ করিনি, তবে প্রথমে তোমার উচিত ছিল একটা দুটো করে সবজি লাগানো। জিনিসটাকে প্রথমে বুঝতে হয়, তারপরে একসঙ্গে সেটাকে নিয়ে পরিকল্পনা করা যেতে পারে। তা না করে তুমি একেবারে এত জায়গা নিয়ে এত টাকা খরচ করে কারোর মতামত না নিয়ে কাজ শুরু করে দিলে। এই প্রশ্নের লতার কাছে কোনো জবাব ছিল না। আসলে সত্যি সত্যি চাষ করা আর ফসল ফলানো এক ব্যাপার ছিল না। লতা লজ্জিত হয়ে বলে, আমার ভুল হয়ে গেছে মা প্রথম থেকেই আমাকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি জেদ করে বসেছিলাম। এখন বুঝতে পারছি আমি সত্যি ভুল করেছি। আচ্ছা ঠিক আছে, তুমি আপাতত বাগান করার সিদ্ধান্তটা একটু বন্ধ রাখো। তোমার শ্বশুরমশাই এলে দুজনে মিলে বুদ্ধি করে কিছু একটা ব্যবস্থা বের করো। আর বাবা, তুই বেশি সময় নষ্ট না করে কষ্ট সৃষ্ট করে এসে রিংগুলোতে একটু মেরামত করে দেওয়ার ব্যবস্থা কর। বৌমা না বুঝে একটা ভুল করে ফেলেছে, এর জন্য ওকে আর রাগারাগি করিস না। এভাবে অহনা দেবী তার ছেলে এবং বৌমাকে বুঝিয়ে দেন। ভবানীপুর গ্রামে বৃদ্ধা অঞ্জনা দেবী তার ভাঙাচোরা বাড়িতে একাই বসবাস করতেন। অঞ্জনা দেবীর স্বামী তাপসবাবু বহু বছর আগে একটি পথ দুর্ঘটনায় মারা যান। তাপসবাবুর ওই গ্রামেই একটি মোমোর দোকান ছিল। তিনি মারা যাওয়ার পর থেকে অঞ্জনা দেবী একাই মোমোর দোকান চালিয়ে অতি কষ্টের সঙ্গে জীবনযাপন করতেন। বর্তমানে অঞ্জনা দেবীর ওই গ্রামে আপন বলতে কেউ না থাকলেও আসলে তার নিখিল নামের একটি ছেলে ছিল। আর তাপসবাবু বেঁচে থাকতেই নিখিল কাজের সূত্রে পাশের শহরে গিয়েছিল। কিন্তু কয়েক বছর পরই নিখিল ওই শহরে সুস্মিতা নামের একটি মেয়েকে বিয়ে করে ওখানেই থাকতে শুরু করেছিল। এমনই একদিন নিখিল বাড়িতে ফোন করেছিল। তখন, এই যে মা, শোনো আমি কি বলছি। তুমি ফোন করেছো ভালোই হয়েছে। আসলে আমি তোমাকে একটা দরকারে ফোন করবোই ভাবছিলাম। সেসব না হয় ঠিক আছে রে বাবা, সে কথা না হয় পরে হবে, কিন্তু তুই কবে বাড়ি ফিরবি? আমার না এই কদিন তোকে খুব দেখতে ইচ্ছা করছে রে বাবা। ওহ মা, এই জন্য আমি তোমাকে ফোন করতে চাই না। এখন আমি দেখেছি তোমাকে ফোন করলেই তুমি শুধু বাড়িতে যাওয়ার কথা বলো। হ্যাঁ রে বাবা বলি, আসলে আমি তোর মা হই, আর তুই ছাড়া এই পৃথিবীতে আমার আর কে আছে বল? ওহ সিট, এখন আমায় গোডাউন ঘরে যেতে হবে। আচ্ছা মা, আমি এখন অফিসে আছি আর এখন একটু কাজ পড়ে গিয়েছে, তা আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। ওকে, এখন রাখছি। বাবা নিখিল, শেষমেশ একটা আমার কথা শোন, তোরা ভালো আছিস তো? যা বাবা, পুরো কথা না শুনেই আমার ফোনটা রেখে দিল নিখিল। আসলে নিখিল এরকমই ছিল।
অঞ্জনা দেবী তাকে বরাবরই ফোন করত, কিন্তু সে কথা শেষ না করেই ফোন কেটে দিত। এদিকে অঞ্জনা দেবী একটা এসটিডি বুথ থেকে তাকে ফোন করত, তাই সে আবারও নিখিলের নাম্বারে ফোন লাগাতে থাকে, কিন্তু নিখিল তখন আর ফোন ধরে না, যার ফলে অঞ্জনা দেবী বলে, এই যে কমলদা, আসলে নিখিলের একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গিয়েছে, তাই আজও আমার সঙ্গে কথা বলতে পারলো না। তা তোমার ফোনের টাকা হলো? আরে বৌদি, সে আপনি আমাকে বোঝাবেন? আমি সারাদিন এই দোকানে বসে অনেক প্রকার লোক দেখি। তা তুমি তো এখন বেশি কথা বলনি, তাই তোমাকে টাকা দিতে হবে না। এখন তুমি বাড়ি যাও। না না দাদা, এমনিতেই আমি অনেক ঋণী হয়ে আছি তোমার কাছে। আগের টাকা এখনো শোধ করতে পারিনি। তুমি বলো টাকা হলো? ওসব ছাড়ো বৌদি, তোমার নিখিল গ্রামে ফিরবে তো নাকি? তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলি। আসলে নিখিল শহরে গিয়ে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে, আর এখনো আবারও গ্রামে ফিরবে বলে আমার তো মনে হয় না। দোকানদারের মুখে এরকম কথা শুনে অঞ্জনা দেবীর তখন মন খারাপ হয়ে যায়, ও সে তখন কমলবাবুকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। এদিকে অঞ্জনা দেবীর বয়স হয়ে যাওয়ায় তার দোকানে আর তেমন বেচা বিক্রি হতো না। একদিন, এই যে এদিকে আসো আসো, মোমো খেয়ে যাও। মোমো, সুস্বাদু মজাদার মোমো, খেয়ে যাও আর বাড়িতেও নিয়ে যাও। আসো খেয়ে যাও, একেবারে টাটকা রসালো। অঞ্জনা দেবী তখন এভাবেই হাঁক দিয়ে মোমো বিক্রি করতে থাকে। এদিকে অঞ্জনা দেবীর বয়স হয়ে যাওয়ায় ঠিকভাবে তার গলার আওয়াজও বের হচ্ছিল না, ও তার কথা প্রায় জড়িয়েই যাচ্ছিল, যেটা শুনে দুটি মেয়ে বলে, এই এই, তুই শুনতে পাচ্ছিস? ওই বুড়ির দোকানে নাকি টাটকা রসালো মোমো আছে। হ্যাঁ, সেটাই তো শুনতে পেলাম। এদিকে নিজে শুকিয়ে কিশমিশ হয়ে গিয়েছে, আর ওর মোমো নাকি তাজা আছে। কি আর বলবো বল, বেঁচে থাকলে এরকম অনেক কিছুই দেখতেও শুনতে হয়। তাজা বলেছিস, তাতে আমাদের কি? আমরা কেন এসবে মাথা ঘামাতে যাব? আর এমনিতেও চিকেন হাট রেস্টুরেন্টে গেলে বিভিন্ন রকমের মোমো পেয়ে যাব। মেয়েগুলি এভাবেই আলোচনা করে তার দোকানের সামনে থেকে চলে যায়। আসলে অঞ্জনা দেবীর সঙ্গে প্রতিবারই এরকম হতো, আর এভাবে করে অঞ্জনা দেবীর অনেক কষ্টতে দিন কাটত। এমনই একদিন অঞ্জনা দেবীর শরীর অসুস্থ ছিল, তাই তার ছেলেকে ফোন দিয়ে বলে, বাবা নিখিল, আমার শরীরটা খুব একটা ভালো নেই। তুই বাবা এবারে দেশে ফিরে আয়। আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। তোর বাবা মারা যাওয়ার পর তুই আমার একমাত্র ভরসা। ওহ মা, তুমিও না এসব কথা কেনই বা বলো? আর আমি তোমার বৌমাকে নিয়ে একটু বাইরে রেস্টুরেন্টে এসেছি। এখন তুমি এসব বলে আমাকে বিরক্ত করো না প্লিজ। নিখিল, তুমি ফোনে কথা বলে সময় নষ্ট করছো কেন? সপ্তাহে একটা দিন মাত্র ছুটি পাও, সেটাও কি ফোনে কথা বলেই শেষ করে দেবে? না সোনা, এই তো আমিও ফোনটা রাখবই বলছিলাম। মা, এখন ফোনটা রাখছি, তোমার সঙ্গে পরে কথা বলবো। এই বলে নিখিল মায়ের ফোনটা রেখে সুস্মিতাকে নিয়ে রেস্টুরেন্টে চলে যায়। সেখানে গিয়ে নিখিল বলে, এই যে সোনা, আজ কি খাবে বলো? আজকে তুমি যা বলবে সেটাই অর্ডার করব। কি তাই নাকি জান? তুমি আজকে আমার পছন্দের খাবার অর্ডার করবে? ঠিক আছে, তাহলে আমি মোমো খাবো। তুমি তো জানো মোমো আমার ফেভারিট। হ্যাঁ, সে আবার বলতে, এতদিন আমরা একসঙ্গে আছি, এখন আমি তোমার ফেভারিট ডিশ জানি না? এরপর নিখিল সুস্মিতার কথা মতোই মোমো অর্ডার করার জন্য ওয়েটারকে ডাকে। ওয়েটার, একটু এদিকে এসো। এখানে 1 প্লেট স্টিম মোমো, 1 প্লেট তন্দুরি মোমো আর 1 প্লেট স্পাইসি মোমো দিয়ে যাও। ওকে স্যার, দিচ্ছি। আর কিছু আপনাদের লাগবে? তাহলে বলে দিন, আমি একসঙ্গে সব কিছু এনে দিচ্ছি। না না, থ্যাংক ইউ, এগুলো দিয়ে গেলেই হবে। আর একটু স্পেশাল ভাবে দিয়ে যাবেন, কারণ আজ আমার ওয়াইফের সঙ্গে একটা স্পেশাল ডে চলছে। ওয়াও, আজকে ছুটিটা পুরো জমে যাবে। আমি অনেক হ্যাপি, থ্যাংক ইউ। এভাবেই সুস্মিতা ও নিখিল নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকে। এরপর ওয়েটার মোমোর প্লেটগুলো টেবিলে দিয়ে চলে যায়। এরপর নিখিল এবং সুস্মিতা মোমো মুখে দেওয়ার পর বলে, ইস, এটা কি? এটা মোমো? ওয়াহ, ছি, কি বিচ্ছিরি টেস্ট। এর থেকে তো ভালো আমাদের গ্রামে মায়ের হাতের মোমো, যেটা একটা খেলে আরো 4টে খেতে মন যায়। কি মা মোমো তৈরি করতে পারেন? কিন্তু গ্রামের মোমো আর শহরের মোমো অনেক পার্থক্য।
শহরে কত রকমের মোমো পাওয়া যায়, আর গ্রামে ওই তো সিদ্ধ পিঠের মতো মোমো তৈরি করে, আমার জানা আছে। না সুস্মিতা, যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। আর তুমি আমার মায়ের হাতে মোমো কখনো খাওনি, তাই এরকম বলছো। আচ্ছা ঠিক আছে, ওসব বাদ দাও, তাড়াতাড়ি খেয়ে নাও, না তো আবার ঠান্ডা হয়ে যাবে। এদিকে সুস্মিতা ও নিখিল মজা করেই মোমোগুলো খেতে থাকে, আর এভাবে কথাবার্তা ও মোমো খেতে খেতে কিছুক্ষণ সময় কেটে যায়। এরপর বিল পে করার সময় নিখিল বলে, এই যে দাদা, আমাদের 3 প্লেট মোমো ছিল, তাহলে আমাদের 3 প্লেট মোমোর দাম কত হলো? ওই আপনার স্টিম মোমো 100 টাকা, তন্দুরি মোমো 200 আর স্পাইসি মোমো 150, সব মিলিয়ে মোট 450 টাকা হয়েছে। কি 3 প্লেট মোমো 450 টাকা? তোমরা তো দেখছি দিনে মানে মানুষকে লুট করে নিচ্ছ। আর তাছাড়া তোমাদের দোকানের মোমো একটুও স্বাদ নেই, যেখানে আমাদের গ্রামের মায়ের হাতের মোমো স্বাদ অন্যরকম। আমার তো তোমাদের মোমো খেয়ে মনে হচ্ছে তোমরা মোমো তৈরি করতেই জানো না। এই যে একটু কথা আসতে বলুন। আর আমার দোকানের মোমো স্বাদ না হলে তো কি এমনি এমনি বিক্রি হচ্ছে? আর তাছাড়া যদি তোমার মায়ের হাতের মোমো এতই সুস্বাদু হয়, তাহলে তুমি ওখানে গিয়েই খাও। এখানে এসে শুধু শুধু চেঁচামেচি করছো কেন? শুনুন, আসলে আমি সেটা বলতে চাইনি। আর যেটা খেতে খারাপ সেটাকে তো খারাপ বলতেই হবে। আর আপনার সাহস কি করে হলো যে আমার মায়ের নামে এরকম কথা বলার? না, আপনি বললেন না আপনার মায়ের হাতের মোমো স্বাদ অনেক সুস্বাদু, তাই বলছিলাম আর কি। তা আপনার মা থাকতে আপনি বিদেশে পড়ে আছেন, যেখানে আমাদের মা নেই, তাই আমরা বুঝি মা না থাকলে কতটা কষ্ট হয়। ঠিক আছে ঠিক আছে, আপনি আপনার ভাষণ রাখুন, আর এই নিন আপনার টাকা। এই বলে নিখিল ও সুস্মিতা সেখান থেকে চলে আসে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। এদিকে নিখিল প্রতিনিয়ত দোকানদারের কথা নিয়ে ভাবতে থাকে। এমনই একদিন নিখিল ঘরেই ছিল। সুস্মিতা নিখিলকে বলে, নিখিল, তোমার কি হয়েছে? কয়েকদিন থেকেই দেখছি তোমার মনটা কেমন মরা মরা। তা তোমার শরীর খারাপ নাকি? না সুস্মিতা, আমি ঠিক আছি। আমি আসলে সেদিনের দোকানদারের কথাগুলো কিছুতেই ভুলতে পারছি না। সত্যি, দোকানদার একদিক থেকে ঠিকই বলেছে, মা না থাকলে অনেক কষ্ট হয়। কারণ বাবা মারা যাওয়ার পর থেকে মা অনেক কষ্ট করে আমাদেরকে লেখাপড়া শিখিয়েছিলেন। আর আজ আমি যা কিছু হতে পেরেছি সবই মায়ের জন্য। আচ্ছা সুস্মিতা, আমরা গ্রামে ফিরে গেলে কেমন হয়? এখানে আমার ব্যবসাও ঠিকঠাক যাচ্ছে না। হ্যাঁ নিখিল, তুমি ঠিকই বলেছ। আমারও বাবা মা কেউই নেই, আমি সেই কষ্টটা বুঝি। আমরা বরং গ্রামে ফিরে যাই। আর তুমি বলছিলে না মায়ের মোমোর দোকান রয়েছে, আমরা যদি গ্রামে গিয়ে মোমোর ব্যবসাটা নতুন করে শুরু করি তাহলে কেমন হয়? হ্যাঁ সুস্মিতা, তুমি ঠিকই বলেছো। এতে করে মায়ের সঙ্গে থাকা হয়ে যাবে আর আমাদের ব্যবসাও ভালো চলবে। এই বলে নিখিল সুস্মিতা তাদের পরিকল্পনা অনুযায়ী একদিন হঠাৎই গ্রামের বাড়িতে ফিরে আসে। তারপর, এই যে মা, তুমি কোথায়? দেখো আমরা চলে এসেছি। ও মা, মা তুমি কোথায়? নিখিল এভাবেই মামা করে চিৎকার করলে অঞ্জনা দেবী বাইরে বেরিয়ে আসেন এবং বলেন, বাবা নিখিল, বৌমা, তোমরা এসেছো? আসো, ভিতরে আসো। তোমাদের দেখার জন্য আমার চোখ ব্যাকুল হয়েছিল। আজ তোমাদের দেখার পর যেন শান্তি পেলাম। মা আপনি চিন্তা করবেন না, আমরা এসে গিয়েছি, আর আমরা এখন থেকে এখানেই থাকবো আপনার সঙ্গে। সুস্মিতা এভাবেই বললে অঞ্জনা দেবী খুশিতে আত্মহারা হয়ে যান। এরপর এভাবেই তারা একসঙ্গে থাকতে শুরু করে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এমনই একদিন অঞ্জনা দেবী বলেন, বাবা নিখিল, বৌমা, আমার তো বয়স হয়েছে, দোকান সামলানো আমার দ্বারাই আর হচ্ছে না। তোমরা এবার দোকানের দায়িত্বটা নাও, আমি ঘরে বসে না হয় তোমাদের সাহায্য করব। হ্যাঁ মা, আপনি চিন্তা করবেন না, আমি এবং আপনার ছেলে আগে থেকেই আমরা এটা ঠিক করে রেখেছি। আপনি শুধু আমাদেরকে একটু করে দেখিয়ে দিলেই হবে। তুমি চিন্তা করো না বৌমা, আমি তোমাদেরকে বাড়ি থেকেই সাহায্য করব। আমি আপনার ছেলের মুখে শুনেছিলাম এখানে মোমো অনেক সস্তায় পাওয়া যায়। আমি ভাবছিলাম 5 টাকার মোমোকে 50 টাকার প্লেটে বিক্রি করলে কেমন হয়? না বৌমা, আমাদের এখানে গ্রামের মানুষরা খুবই দারিদ্র। এখন 5 টাকার মোমো 50 টাকায় বিক্রি করলে কারোর পক্ষে মোমো খাওয়া সম্ভব হবে না। যেমন আগেও 5 টাকায় বিক্রি হতো, এখনো 5 টাকায় বিক্রি করবে। সুস্মিতা, মা ঠিকই বলেছে। এখন মোমোর দাম হঠাৎ করে বাড়িয়ে দিলে আমাদেরই লস হবে, আর ভালো বেচা বিক্রি চলবে না। হ্যাঁ আমি মানছি হয়তো আমাদের এতে লাভ কম, কিন্তু এতে করে আমাদের গ্রামের অনেক দারিদ্রের, যাদের কাছে টাকা পয়সা বেশি থাকে না, তারাও অন্তত খেতে পায়। আর তুমি চিন্তা করো না, ঈশ্বর চাইলে একদিন আমরা নিশ্চয়ই ফেমাস হয়ে যাব।
এরপর নিখিল, সুস্মিতা এবং অঞ্জনা দেবী মিলে 5 টাকার সস্তায় মোমো বিক্রি করতে থাকে, যার ফলে অঞ্জনা দেবীর দোকানে আগের থেকে বেশ ভালোই বেচা বিক্রি হতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এখন অঞ্জনা দেবীর মোমোর দোকান বেশ ভালো পরিচিতি পেতে থাকে, যার ফলে শহর থেকে এবং দূর দূরান্ত থেকে সকলেই অঞ্জনা দেবীর দোকানে মোমো খেতে আসতো। এভাবেই বেচা বিক্রির ফলে তাদের সংসারে আর কোনোই অভাব থাকে না এবং তারা সকলেই সুখে শান্তিতে বসবাস করতে থাকে।